চরণ তলে সদা রাখিও চরণ তলে সদা রাখিও আমাদের সঙ্গে যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই শেষ কথা। ঠাকুর সব বিষয়ে মায়ের পরামর্শ নিতেন, আর স্বামীজি মাকেই সুপ্রিম কোর্ট করে দিলেন। প্রথাগত শিক্ষা নয়, জীবনটা শিক্ষক। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি বেলুড় মঠের যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে উৎকৃষ্টতম পরামর্শ দিতে থাকলেন। সব ব্যাপারে স্বামীজি শেষ কথাটা চাইতেন জানতেন মায়ের কাছ থেকে। মায়ের সাধারণ জ্ঞান, সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করেছে, বুদ্ধি ছিল তীক্ষ্ণ। তিনি যে সিদ্ধান্তগুলো দিতেন সেগুলো একদম শেষ কথা। সমাজে স্ত্রীলোকের সম্মানও সেই সময় যেন ভিন্ন মর্যাদায় প্রতিষ্ঠিত হলো। স্বামীজির ইচ্ছে মঠে দুর্গা পুজো করবে। বললেন মাকে রুধির দিয়ে পুজো করব। মায়ের কাছে অনুমতি চাইলে মা বললেন নিশ্চয়ই, শক্তির আরাধনা করবে বই কি, নিশ্চয় দুর্গা পুজো করবে। তবে তোমরা বলি দিও না বাবা, তোমরা হলে কি সন্ন্যাসী, সর্বভূতে অভয় দান, সে তোমাদের ব্রত বাবা। শুনে স্বামীজি বললেন মায়ের আদেশ মাথা পেতে নিলুম। এখন থেকে রামকৃষ্ণ সংঘের সব কেন্দ্রে বলি বন্ধ। আর সবাই জেনে রাখো, মার নামে সংকল্প হবে আলাদা, আমরা সব পত্নীধারী, আমাদের নামে হবে না। মঠের কি আদর্শ হবে? আধ্যাত্মিক উন্নতি নাকি শিবজ্ঞানে জীবসেবা? এই বিতর্কের এক কথায় মীমাংসা করে দিলেন মা। বললেন কাশীতে নরেন্দ্র সেবা সংঘ খুলেছে, আমি একটা 10 টাকার নোট দিলাম, ওদের সেবা কাজের উৎসাহ বাড়বে। আমি দেখলাম যে ঠাকুর স্বয়ং সেখানে বসে আছেন। মানুষের সেবায় যে ঠাকুরের সেবা। তখন চারদিকে অসহযোগ আন্দোলনের হাওয়া বইছে। বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো, এই ধ্বনিতে তখন চারিদিকে উত্তাপ। ইংরেজের অত্যাচার চরমে। দরিদ্র মেয়েরা পরা কাপড় পর্যন্ত জোগাতে পারছিল না, লজ্জায় তারা আত্মহত্যা করছে। মা অধীর ইংরেজের অত্যাচারের নমুনা দেখে বললেন ওরা কবে যাবে গো? কোম্পানির লোকগুলো যাবে কবে বলো তো? চরকা উঠে গিয়ে এই দশা। পারো তো আমাকে একটা চরকা এনে দেবে? আমি সুতো কাটবো। এক বিপ্লবী ভক্ত বললেন তুমি একবার নিজের মুখে বলে দাও না মা, ইংরেজ উৎসব নিয়ে যাক, তুমি বললেই হবে। ছি বাবা, আমি মা হয়ে অন্য মানুষকে উৎসব নিয়ে যেতে বলতে পারি? ইংরেজরাও কি আমার সন্তান নয়? এই বিশ্ব মাতৃত্ব বোধ ছিল বলেই না এক বিদেশিনী শ্রী মায়ের ছবি দেখে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন আমি কখনো একে দেখি না, কিন্তু এর চোখের মধ্যে আমি মায়ের ভালোবাসা খুঁজে পাচ্ছি। ইনি যেন আমার মা, আমার কোথাও মিলছে না। আমি আমার মাকে দেখতে পাচ্ছি। এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচারের একটি ঘটনার কথা বলবো। এই গোলপাটটা আপনারা পড়েছেন হয়তো, এটা পড়ে খুব অবাক হয়েছি গল্প। মা যে সকলে তার জ্যান্ত প্রমাণ।
করেছেন? রিকশাওয়ালা। বাহ, এই তো সবার সামনে মানে যা জানেন তাই আমি একবার পড়ে শোনাচ্ছি, এটাও ভালো লাগছে। এক মহিলা কিছু বই কিনে রিকশা করে ফিরছেন। একমাত্র ভরসা, অনেকে আবার পড়েন উনি। এক মহিলা বই কিনে রিকশা নিয়ে ফিরছেন, রিকশাওয়ালার নজর গেল বইগুলোর দিকে। বইয়ের প্রচ্ছদে এক মহিলার ছবি, তার যেন ভারী চেনা চেনা ঠিক। যাত্রীকে যথাস্থানে নামিয়ে ফিরে আসে আবার এখানকার পুস্তক বিপণীতে এসে খোঁজ করে ওই রকম বইয়ের নাম বা প্রচ্ছদের ছবি কার সেটা সে জানে না। হঠাৎ বইয়ের এক কবি দেখেছি উচ্চ, আমার মাকে আমি কখনো দেখি নাই, একে আমি বহুবার দেখেছি স্বপ্নে। যখনই মার জন্য মন কেমন করেছে তখনই আমার স্বপ্নে দেখা দিয়েছে। আমি একে আমার মা বলে জানি। বইটার দাম কত? দাম কত? একটা দিন, আমাকে একটা দিন। কি বলার থাকে আমাদের? এই মাতৃস্নেহের কোনো ব্যাখ্যা হয়? ডাকলি যে প্রভাত বাড়িয়ে দেয় পরম মমতা। বেটি লেগেট ক্রিস্টিন জোসেফিন ম্যাকলাউড স্বামীজির টানে ভারতবর্ষে এসেছিলেন, এই কলকাতায় এসেছিলেন। এদেশে মা যদি তাদের নিজের করে আশ্রয় না দিতেন, নারীর জাগরণ এদেশে আরো কয়েকশো বছর পিছিয়ে যেত। কি সুন্দরভাবে নিবেদিত লিখছে দেখুন। কি স্নিগ্ধ ভালোবাসা তার, কি স্নিগ্ধ ভালোবাসা তার, আর কি মিষ্টি তিনি। মাই সুইট সুইট মাদার। আমাকে বললেন আমার খুকি। আপনারা নিশ্চয়ই জানেন খুকি বলে ডাকতেন, আমার খুকি বলে আদর করে ডাকতেন। আচার বিচারে বরাবর রক্ষণশীল, অথচ সবকিছু সরিয়ে দিলেন যখনই মিসেস সারা ওলি বুল, মিস জোসেফিন ম্যাকলাউড তার কাছে এলেন। তাদের সঙ্গে তিনি খাবারও খেলেন। সবাইকে ফল খেতে দেওয়া হয়েছিল, সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন। এটা আর কিছু হলো না, আমরা জাতি আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হলো, যা অন্য কিছু করতে পারত না। ওই বিদেশিদের ভারতের আর পাঁচজন মহিলার মতো সৃষ্টি মাও, সেই সময় তো ম্লেচ্ছ বলা হতো ওদের। কালাপানি বেরোলেই অবস্থা খারাপ, দূরে সরিয়ে ম্লেচ্ছ বলা হতো। তাহলে আজ আমরা মায়ের একটি ছবিও পেতাম না, জানেন তো? একটা ছবি আমরা মায়ের পেতাম না, যে ছবিগুলো দেখছেন। উনি রাজি হচ্ছিলেন না, উনি কোনদিন প্রথম দিকে রাজি হননি। ওরা অনেক বুঝিয়েছিল, ওরা বুঝতে পেরেছিল যে এই যে আগামী প্রজন্মের দরকার হবে।
এই যে আমরা আজও ওর ছবি দেখে আমরা পুজো করছি, ওর ছবি দেখলে আমরা মুগ্ধ হচ্ছি, আমরা আমাদের ভালো লাগছে, সেটার কোনো রাস্তা থাকতো না। ওই মেম সাহেবরা কিন্তু ওকে বুঝিয়েছিলেন যে না, করতে হবে এটা, এটা এখনকার আপনার জন্য না, আগামী দিন। সেই দূরটা ওরা দেখতে পেয়েছিলেন। মায়ের প্রথম ছবি তোলার বন্দোবস্ত করলেন মিস সারা অলি গুল শেতাঙ্গী। ওর জন্য হাততালি দিন। হাততালি। সুস্থ শরীর রক্ষার পর সন্তান যে মাকে ডাকবে, দেখতে চাইবে, না পেরে আকুল হবে জানতেন তো মা, তাই রেখে গেলেন তার প্রতিকৃতি, যেটা ওরা বুঝিয়েছিলেন আমাদের জন্য, আগামী পৃথিবীর জন্য। আর দেখতে দেখতে এসেও গেল সেই দিন 1920 সন। কালাজ্বরে আক্রান্ত হয়ে মা কলকাতায়। সবাই আপ্রাণ চেষ্টা করছে মাকে সাজিয়ে তোলার, তবু অসুখ ক্রমশ বাড়ছে, আর আশা নেই। ভক্তরা কেঁদে পড়ল, বলে আমাদের কি হবে মা, তুমি না থাকলে কে দেখবে আমাদের, আমরা যে অনাথ হয়ে যাবো মা, কাকে মা বলে ডাকবো, কার কাছে গিয়ে দাঁড়াবো মা। মায়ের শেষ সান্ত্বনা, ভয় কি বাবা, ঠাকুর আছে, ইহকাল পরকাল সব তিনি দেখবেন। যারা যারা এসেছে, যারা আসেনি, যারা যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সবার উপর। মায়ের এই আশীর্বাদ কতদূর সত্যি জানেন? আরেকটি গল্প, সত্য মিথ্যে জানি না, কিন্তু কি অলৌকিক সব ঘটনা এক একটা মনে হয়, সেগুলো রেডিওতে সবসময় বলতে পারি না, কারণ রেডিওতে অত অলৌকিক সুপার ন্যাচারাল ঘটনা বলতে অস্বস্তি হয়, কারণ বিজ্ঞানের একটা দিক আছে, সব দিক, কিন্তু এমন এমন সব ঘটনা ঘটে যা বাস্তবে বিশ্বাস করে শক্ত হয়ে পড়ে। যেমন এই গল্পটা দেখুন, মায়ের এই আশীর্বাদ কত সত্যি জানেন? শরীর রক্ষার প্রায় কয়েক বছর পর বর্ধমান স্টেশনে এক শাকলা সে প্রমাণ পেয়েছে। সে কলকাতা আসছে, এক পাড়াকে বৃদ্ধা তার শাকগুলো দেখে বেসল, বাবা তোমার এই লোটের শাকগুলো খুব টাটকা গো, অনেকদিন এমন চাপা লোটে দেখি নাই। শাকলার কেমন যেন দোয়া হলো, নাও নাও বুড়িমা, নাও নাও নাও, 2-3 আটি নিয়ে নাও না, পয়সা দিতে হবে না। আরে নাও না। বুড়ি মাথা নাড়ে, না বাবা এখন তো ঘরকে যাচ্ছি নাই, তবে যদি কোনোদিন বাঁচে 2 আটি ফেলে দিও আমার বাড়ি। আপনার বাড়ি কোথায়? আপনার ঠিকানা পাবো কোথায়? বুড়ি জানালো তার বাড়ির পথ খুব সোজা, কিছু না, বাগবাজার থেকে একটু বেরিয়ে পশ্চিম দিকে বাগবাজার, তবে মার বাড়ি কেউ না কেউ তোমার দেখিয়ে দেবে। গিয়েছিল সেই শাকলা, কিন্তু যে ঠিকানায় সে পৌঁছলো সেটা একটা মঠ, সাধুদের আবাস, কোনো মহিলা তো থাকার কথা না। শাকলা অপ্রস্তুত, খানিক জেলে ধরে, বিশ্বাস করুন মেয়ে লোক, একটা বুড়ির মতো আমাকে এর পাতা দিয়ে দিয়েছে, আমার কাছে 2 আটি লোটে শাক চেয়েছিল, তাই তো এনে, নইলে এত ভুল করলাম আমি, এত ভুল করলাম। বলতে বলতে নজর পড়ল সিঁড়ি, বিশ্বজগতের নানা ছবি সেখানে। সে উত্তেজিত, এই তো আপনারা বলছো মেয়ে লোক থাকে না এখানে, এই বুড়ি মাই তো আমাকে এই টুকরো আনতে বলেছিল লোটে শাক, আর আপনারা বলছেন এখানে থাকে না। সবাই সাধুদের চোখে জল। আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, ছোট বড় নানা ক্ষেত্রে মা চিরকাল কিভাবে হাত ধরে উঠে দেন আমাদের। আজও শুধু স্মরণ নিলেই শ্রী শ্রী মা মাধুর্যময়ী কৃপা সাগরী
লক্ষ্মী, লজ্জা, শান্তি, পুষ্টি, শক্তি, বৈরী, বিমর্দিনী, সর্বভূত ভয়ঙ্করী। কিন্তু আমরা তো অত কিছু জানি না। আমরা জানি আমাদের মা, মারলেও মা, বললেও মা ডাকি আমরা। পাতানো মা নয়, সব মা নয়, সত্যিকারের জলজীবন্ত মা। আমরা মায়ের মা। আমার পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে। ঠাকুর এবং সৃষ্টি মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় করুন। ভালো থাকুন, স্বস্তি থাকুন। ধন্যবাদ। प्रतिहतरयो यस्य प्रेम प्रभावो लोकातीतो यः न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामेस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगदेवगुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণুমাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আজ যেহেতু স্পেশাল দিন তাই রেগুলার কিছু পড়া বলবো না, একটা নতুন জিনিস বলবার চেষ্টা করব। ঠাকুরের খুব দুঃখ ছিল যে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরটা ভালো ছিল, তিনি ঘরে ঘরে গিয়ে প্রতি মানুষের কাছে ভগবানের নাম বিতরণ করতে পারতেন। তার পক্ষে সেটা সম্ভব ছিল না, তার শরীর দুর্বল, তাকে গাড়ি ভাড়া করে যেতে হতো, কে গাড়ি ভাড়া দেবে সে নিয়ে সমস্যা এবং সে নিয়ে বিভ্রান্তির শেষ নেই। বলরাম বসু একবার গাড়ির ব্যবস্থা করে দিলেন, 4 পয়সা গাড়ির ভাড়া। বলছেন হ্যাঁ গা ও গাড়ি যাবে? বলছে হ্যাঁ খুব যাবে। তারপরে বাগবাজার থেকে বরানগর বাজারে যেতে সেটা বিভ্রান্তির শেষ নেই, ওখানে গিয়ে তো চাকাই ভেঙে পড়ে গেল। তারপরে ঠাকুর কেমন করে গেছিলেন বলার নেই। কারণে ঠাকুর সবসময় খুব দুঃখ প্রকাশ করছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যের কিরকম শরীর ভালো ছিল, কিন্তু জীবের কল্যাণের জন্য তার এত আকুতি ছিল ভগবানের কথা তিনি বলবেন বলে, তাই তিনি একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন। একটু ধনবান ব্যক্তি, শহরের মাঝখানে যার একটু বড় বাড়ি আছে, সেই রকম জায়গায় তিনি উপস্থিত হতেন এবং তাকে কেন্দ্র করে ভক্তদের একটা সম্মেলন তৈরি হতো। আজকে যেরকম আমরা সম্মিলিত হয়েছি এরকম সম্মেলন তৈরি হতো। এমন দুটি সম্মেলনের গল্প আজকে আপনাদের বলবো। আমরা তো ভক্ত সম্মেলন করছি, ঠাকুরের সময় কিরকম ভক্ত সম্মেলন হতো তিনি উপস্থিত থেকে, আজকেও তিনি উপস্থিত আছেন সূক্ষ্ম শরীরে, কিন্তু স্থূল শরীরে তিনি যখন উপস্থিত ছিলেন তাকে কেন্দ্র করে কেমন ভক্ত সম্মেলন হতো। প্রথম ভক্ত সম্মেলনের গল্পটা হচ্ছে 3 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দ, ইংরেজি বাংলার 19 অগ্রহায়ণ 1288 বঙ্গাব্দ। সেদিন ছিল শনিবার। 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটের মনমোহন মিত্রের বাড়িতে
প্রথম ভক্ত সম্মেলন হচ্ছে। পুথিকার লিখছেন যে অধ্যায় থেকে পড়া হচ্ছে, সে অধ্যায়ের নাম নিত্য নিরঞ্জনের মিলন ও প্রভুর মহোৎসব। পুথিকার লিখছেন, এইবারে উৎসবের করে আয়োজন অভিমানী ভক্তবর শ্রীমন মোহন নিমন্ত্রণ প্রেরণ করিল যথা কালে, যে যথায় ভক্ত তার শহর অঞ্চলে যথা দিনে সন্ধ্যা কাল হইল আগত, একে একে ক্রমান্বয়ে হয় উপনীত মহা আনন্দের দিন প্রভুর উৎসব, দলে দলে জুটিলেন প্রেমিক কেশব, ভক্ত সমাগম সুখে পেটে যায় বাড়ি, হেনকালে উতরিল শ্রীপ্রভুর গাড়ি, উঠিল আনন্দ রোল বাহিরে ভিতরে, জনে জনে বন্দনা করিল প্রভু বরে, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখ দর্শনে তেন শুনে বাণী, প্রত্যেক কথার প্রতি অক্ষরে অক্ষরে সুধাধারা সমবয় শ্রবণ বিবরে, জীবন মুক্ত যত লোক কাছে যতক্ষণ, সংকল্প বিকল্প ভাব বিবর্জিত মন, শ্রীপ্রভুর আগমনে মিত্রের ভবনে, পবনের বেগে বার্তা ধায় কানে কানে, দলে দলে আসে লোক ধরে না আবাসে, দীনবন্ধু দীনত্রাতা দর্শন আসে, গরিল ভবন আর নাহি ধরে তথা, পাশেতে প্রশস্ত পথ অত্যন্ত জনতা, মহোৎসবের যথা হরি সংকীর্তন আরম্ভ করিলা যাতে যত ভক্তগণ। পুথিকার লিখছেন সেই ৩রা ডিসেম্বরের নির্দিষ্ট দিনে ভক্ত সম্মেলন হচ্ছে। এবারের ভক্ত সম্মেলনের আয়োজন করেছেন মনমোহন মিত্র। তার সম্পর্কে একটি বিশেষণ ব্যাপার করা আছে, অভিমানী। অভিমানী মানে আমরা যা বুঝি অল্পতে রেগে যায় তা নয়, খুব ইমোশনাল। সবেতেই তার মনে হতো বোঝায় ঠিক ঠিক ঠাকুরের সেবা টেবা হচ্ছে না, শুধু ঠাকুরের সেবা না, তার ভক্তদেরও বোধহয় সেবা টেবা ঠিক ঠিক হচ্ছে না। তাই তিনি নিজে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন, ঠাকুর আসবেন সেই কথা তাদেরকে, সেই সংবাদ তাদের জানিয়ে এসেছেন। নির্দিষ্ট দিনে সবাই এসে পৌঁছেছেন। বলছেন কেশব চন্দ্র সেন, প্রেমিক কেশব। প্রেমিক কেশব মানে শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় যিনি একেবারে মজে আছেন। এই কেশব চন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তার ৩জন চেলাকে পাঠিয়েছিলেন ঠাকুরকে অ্যাসেস করে দেখার জন্য। সে ৩জন ছেলা বাড়ির হতবাক ঠাকুরকে দেখে। এ লোক কখনো রাম রাম বলে, কখনো সীতা সীতা বলে, কখনো মা মা বলে, কখনো হরিনাম সংকীর্তন করে, আবার কখনো গভীর সমাধিতে মগ্ন। ৩ দিন ধরে তারা দেখে থেকে তাদের এই অ্যাসেসমেন্ট হলো লোকটি ভালো, আধার ভালো, অনেক কিছু আছে, শুধু গুরু নেই বলে দিশাহীন হয়ে পড়েছে। তাই বললেন, তারা কি বললেন, আপনারা বুঝলেন ভালো, আপনার সবটা ভালো, কিন্তু পারলে একটু ব্রহ্মবান্ধব কেশবচন্দ্র সেনের আপনি করুন, কাছ থেকে দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা নিলে আর যদি কেশবকে গুরু হিসেবে পান, তাহলে আপনার জীবনতরীটা তত্তর করে বলতে থাকবে। ঠাকুর কোনো উত্তর দিলেন না, আসতে থাকলেন, বললেন রাগ কল্প তরু মূলে বাস করি, আমার কি ফলের অভাব, সেই গানটি তিনি গাইলেন। এরা উত্তরের একটি অর্থ বুঝতে পারলো না, শুধু গানটা দিয়ে শোনালো কেশবচন্দ্রকে। তত্ত্বান্বেষী কেশবচন্দ্র বুঝতে পারলেন যে ঠাকুর কি বলতে চাইছেন। তাই তার পরের রবিবার তিনি সদল বলে দক্ষিণেশ্বর যাত্রা করলেন। সেই থেকে তিনি মজে আছেন শ্রীরামকৃষ্ণের। তিনি দলবল সহ এসে পৌঁছেছেন। যত ভক্ত আসছে, ভক্ত সমাগমে বলছেন ফেটে যায় বাড়ি, বাড়িটা ফেটে যাচ্ছে। ভক্ত সমাগম বেশি হলে এই বাড়িতে যদি এতজন আছে আরো বেশি যদি ছুটে যায়, দেওয়াল টেওয়ালগুলো ফেটে যাবে তা না। এর দুটো অর্থ হচ্ছে এতটুকু জায়গা নেই যেখানে ভক্তদের বসায়, এইটা একটা অর্থ। আর তিনি আসবেন সেই আনন্দ তারা তাদের মধ্যে আর ধরে রাখতে পারছে না, সেটা যেন ফেটে বেরোচ্ছে। আমরা জানি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা প্রণাম করতে যেতাম। সকাল 7টার সময় তার দর্শন হতো, 6:30 থেকে সাধুরা লাফালাফি শুরু করে দিত কতক্ষণে খাওয়া দাওয়া শেষ করতে। 6:45টার মধ্যে কোনো রকমের থালা টালা ধুয়ে রেখে দিয়ে দেছুট 7টার আগে কোনোদিন দরজা খুলতো না, কিন্তু সবাই গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতো, আনন্দে সকলে ফেটে পড়তো। 7টার দরজা খোলা মাত্র যেরকম ভাবে পানীয় জল ঢোকে, তো হু করে সাধুরা গিয়ে মহারাজকে প্রণাম করে ওইখানেই আবার দাঁড়িয়ে পড়তো। মহারাজ বলতেন সরো সরো সরো, আবার একটুখানি সরলে সেখানে যারা প্রণাম করতেন তারা আবার ওখানে দাঁড়িয়ে পড়তেন। বাঁদরের মতো কেউ জানলার ধরে ঝুঁকতেন,
কেউ কানটাকে এমনি করে এগিয়ে রাখতেন, কেউ দুজনকে শরীর দিয়ে শুধু চোখ দুটোকে দিয়ে দেখবার চেষ্টা করতেন, কিন্তু সবাইকে দেখে মনে হতো সবাই যেন ভক্ত, তার সেই আনন্দ সুখে ভাসছে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর রামকৃষ্ণ সঙ্গের প্রেসিডেন্টের গল্প। ঠাকুরকে দেখে মানুষের কিরকম আনন্দ হচ্ছে আপনারা এবার কল্পনা করুন। বলছেন এমনই সময় ঠাকুর এসে পৌঁছলেন, উঠিল আনন্দরোল বাহিরের ভিতরে। এতক্ষণ তবু চেপে রেখেছিল, সেটা যেন ফেটে বেরোতে থাকলো। কেউ কলকল ছলছল করে শব্দ করছে, কেউ অপরকে আনন্দ প্রকাশ করছে, কেউ অকারণে হেসে যাচ্ছে হা হা করে। আর কোনো কারণ নেই, তার ভেতরের যে আনন্দ সেটাকে আসলে চেপে রাখতে পারছে না। দেখবেন বিয়ে বাড়িতে লোকজন, আপনি অচেনা লোক সবাই সবাইকে দেখে হাসি, কারণ হয়তো তার ভেতরে যে বিয়ে বাড়িতে এসে এত ভক্ত সমাগম দেখে আনন্দ আর ধরে রাখতে পারছে না, তাই যে অতিরিক্ত আনন্দ সেটা যেমন তেমন ভাবে ডিসবার্স করে দেয় তারা। বলছেন ঠাকুরকে দেখা মাত্র কি হলো তাদের, উঠিল আনন্দরোল বাহিরে ভিতরে, জনে জনে বন্দনা করিল প্রভু ঘরে, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখ দর্শনে তেন সুরে বাণী। বলছেন ঠাকুর পূর্ণানন্দ স্বরূপ, তাকে দেখে বড্ড ভালো লাগছে। যেমন তাকে দেখতে 5 ফুট 9 ইঞ্চি লম্বা, টকটকে একবারে হরিতালের মতো গায়ের রং, ছোট্ট কপাল, টিকালো নাক, প্রেমে ঢলো ঢলো দুটো পটল চেনা চোখ, যেখানে চোখ শেষ হয়েছে তার ঠিক শেষ হয়েছে কান, আর সবসময় পান খাওয়ার জন্য টুকটুকে লাল দুটো ঠোঁট। ঠাকুর মাঝে মাঝে জিভ দিয়ে রেখে করতেন, সেই কারণে তার অধর, ওষ্ঠ আর অধর সবসময় রসস্বিক্ত থাকে। মরালির মতো গ্রীবা, বিরাট বড় চওড়া বুক, লম্বা লম্বা দুটো হাত, আর পা গুলো খুব বড় বড়, কিন্তু এত নরম পদ্ম ফুলের পাপড়িও হার মেনে যায়। এমন যদি সুন্দর লোক যদি আসে, তাকে দেখার জন্য তো পাগলই হয়। ধরুন আজকে এই ভক্ত সমাগমে আমরা তো যেমন বজর বজর করে চলেছি, এরকম বজর বজর করছি, এমন সময় যদি ঘোষণা হলো এই পাশের পাড়ায় শাহরুখ খান এসেছেন, একবার এসে আপনাদের সামনে দর্শন দিয়েই আবার চলে যাবে, দেখবেন সে কি আনন্দ। সুন্দর লোক যার, সে আমার মতো বাঁদরের মতো চেহারা হলে অপূর্ব। বলছেন শ্রীরামকৃষ্ণ তার যে প্রেজেন্টেবল, সেটা অসাধারণ সুন্দর। তারপর তিনি যখন কথা বলছেন মনে হচ্ছে যেন সুধা ঝরে পড়ছে। অনেক বছর আগে শুনেছিলাম এক প্রাচীন সাধুর কাছে, ঠাকুর কথা বলতে গিয়ে ঠাকুরের কথা আটকে যেত, কিন্তু এত মধুর মনে হতো দুগালে যেন দুটো রসগোল্লা কেউ ভরে রেখেছেন। প্রতি কথায় ধাপের চাপে চাপে প্রত্যেক শব্দের মধ্যে দিয়ে যেন সেই রসগোল্লাগুলো অমৃতের রসে ডোবানো, দুগালে লাগানো আছে, যত চাপ করছে এক ফোঁটা করে অমৃত পড়ছে, আর সেই সুধা পান করে মানুষ আনন্দে ভরপুর হয়েছে। আমরা তো 4টে রসগোল্লা খেয়ে আন্ডির হয়ে যায়, কিন্তু ভেবে দেখুন রসগোল্লার রসটা যদি অমৃতের রসে ডোবানো থাকতো, সেই আনন্দ কতখানি ছিল। ঠাকুর এসেছেন এই কথা যেন পবনের বেগে, একবারে বায়ুর বেগে পৌঁছে গেছে জনে জনে মানুষের কাছে। যাদের 3 ধরনের মানুষ সেদিন আহত হয়েছিলেন, একজন আহত, একজন রবাহত, 4 ধরনের। আরেকজন হচ্ছেন যারা মজা দেখতে এসেছিলেন, আর 4 নম্বর হচ্ছেন যারা দুঃখী। এই 4 ধরনের লোক আসতো, যাদের ডাকা হতো, যাদের ডাকা হতো না, যারা মজা দেখতে আসতো, যারা খুব দুঃখী। এই 4 ধরনের মানুষ এসেছে, কিন্তু তাদের উপস্থিতিতে জায়গা পূর্ণ। হরিনাম সংকীর্তন শুরু হলো। সেদিনকার বর্ণনা আছে, ত্রৈলোক্যনাথ সান্যাল সেদিন গান গেয়েছিলেন, যে গানটি তিনি গেয়েছিলেন জয় জয় আনন্দময় ব্রহ্মরূপিণী, এই গানটি গাওয়া হয়েছিল। কিন্তু গান গাওয়া হওয়ার পরে ঠাকুরের একটা অদ্ভুত জিনিস ঘটতে থাকলো। মাতিলেন প্রভুদেব আর কে বাঁকা রাখে, নাচিতে গাহিতে বাজ্য যায় থেকে থেকে, কোথা তিনি কোথা ভাস সরম ফরম, ঠিক নাই ভক্ত করে শ্রীঅঙ্গ রক্ষণ। সংকীর্তনে শ্রীপ্রভুর সংযোগতে মতি, কমলের বনে যেন মদমত্ত হাতি, সুকোমল অঙ্গ বাহে উচ্চতম বল, শ্রীচরণ চাপে ধরা করে টলমল, যেন কত মহল্লাসে সঙ্গে নৃত্য করে, কমলা সেবিত পদপে বক্ষ করে। যদি বল জড়া ধরা নাচিল কেমনে, সকল সম্ভব হয় রামকৃষ্ণায়নে। অবিশ্বাসী কাল যেন ঘোর অন্ধকার, তেন সর্বশক্তিমান শ্রীপ্রভু আমার। আংশিক নহেন পূর্ণ ব্রহ্ম সনাতন, দিনে সাজে ভরা মহারাজের লক্ষণ।
সংকীর্তনে হাসেন কাঁদেন ভাবাবেশে, কখনো বলেন বাস আছেন কোটি দেশে, বদনে বুলান হাত কবু কোনো বনি, বলেন রয়েছি এই আমি আছি আমি, কখনো বলেন হুঁশ আছয় আমার, কখনো কহেন এটা ঘরের দুয়ার। এই মতো বলিতে বলিতে কতক্ষণ, তবে না আইল তার বাহ্যিক চেতন। অপূর্ব প্রভুর রঙ্গ জীববদ্ধ নয়, চারিদারে দেখে লোক হইয়া বিস্ময়। দেবতুল্য করিয়ান মনুষ্য ভিতরে, মর্মগ্রাহীকে সব নীরব একাধারে। ভোজন প্রস্তুত করি শ্রীমনমোহন, করজোড়ে করিল প্রভুকে আগমন। প্রতিকার বলছেন যে যেই গান শুরু হলো ঠাকুর একবারে মেতে উঠলেন। তিনি মেতে উঠলে তাকে ধরে রাখা কঠিন, মত্ত হস্তির মতো তিনি নাচছেন। তিনি নাচছেন, মনে হচ্ছে যেন একটা ভূমিকম্প হচ্ছে, মাটিও যেন ঠাকুরের সঙ্গে নাচছেন। বলছেন তোমার মনে প্রশ্ন হতে পারে যে একটা অচল জিনিস একটা কিসের কিছু স্পর্শে সচল হয় কি করে? বলছে এটা হওয়াটা সম্ভব। কি করে হওয়া সম্ভব? বলছে আসলে তো ঠাকুর তো হলেন পূর্ণানন্দময়, পরশ পাথরের মতো। সেই পরশ পাথরের স্পর্শকে অচল জীব সচল হয়ে নিজের যে স্বকীয়তা সেটাকে ছেড়ে দিয়েছে। তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, কিছুতেই আর বাইরের কোনো ভাব তাকে স্পর্শ করতে পারছেন না। অনেক পরে ধীরে ধীরে তার ভাব আসছে। তিনি নিজের গায়ে হাত বুলাচ্ছেন, দরজায় হাত বুলিয়ে বলছেন এটা দরজা, এটা আমার শরীর, এটা আমার কাপড়। এমনি করে করে জীবনটা অনন্তের সঙ্গে মিশে একাকার হয়ে গেছিল, তাকে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে এলেন। যখন তারই অবস্থা দেখে কেশব সেনের বুদ্ধি একটা কথা বেরোচ্ছে না। দরজার একটি পাশে নিঃশব্দে দাঁড়িয়ে দেয় ভগবানের এই অদ্ভুত লীলা তিনি দর্শন করছেন। এমন সময় তার এই যখন তিনি এরকম করছেন, তখন আমাদের মনমোহন মিত্র তিনি আবাহন করলেন যে ওপরে খাবার দেওয়া হয়েছে। ভক্তদের সঙ্গে সবাই ধীরে ধীরে সেই ঠাকুরের সঙ্গে সঙ্গে খেতে চলে গেলেন। অন্যান্য জায়গায় খাবার বর্ণনা থাকে, শ্রীরামকৃষ্ণদেব যেখানে যেখানে যা যা খেয়েছেন তার খুব ডিটেল বর্ণনা আছে। আমার খুব ধারণা যে এই আমাদের পুথিকার ভীষণ বেটুক ছিলেন, সব বর্ণনা আছে। কোথায় 1.5 রকমের অম্বল রান্না আছে সেসবও বলা আছে। বলা আছে কেশবচন্দ্র সেন যেদিন প্রথম দক্ষিণেশ্বরে খেলেন, ধবধবে সাদা লুচি সে বড় ঝুড়িতে করে আনা হয়েছে। বলছে লুচিরা তো গ্লেজ, সেই গ্লেজে নাকি তার উপর সূর্যালোক করে সমস্ত মন্দিরটা আলোকিত হয়ে গেছিল। লম্বা লম্বা বেগুন ভাজা, 3-4 রকমের তরকারি দেওয়া হয়েছে। তারপরে কেশব বলছে আর খেতে পাবো না। ঠাকুর বলছে দেখো না চাটনি দেওয়া আছে, চাটনি খাও। চাটনি গলার ভেতরে প্যাসেজ তৈরি করবে, তার মধ্যে দিয়ে মন্ডা, ক্ষীর, মিষ্টি, মিঠাই যা আছে সব সুট সুট করে চলে যাবে। তো পূর্ব খাবার বর্ণনা আমার এই কারণে অক্ষয় কুমার সেনকে ভালো লাগে। এমনিতে আমি তো ভালো পেটু, তাই সেই অক্ষয় কুমারের অসাধারণ বর্ণনা। কিন্তু এখানে বড় একটা বর্ণনা, এখানে আরেকটা অন্য বর্ণনা আছে। এই বর্ণনা শুনলে মুগ্ধ হয়ে যেতে হয়। পুথিকার লিখছেন, দ্বিতল উপরে তার ভোজনের ঠাঁই, সোপানে সোপানে ধীরে চলিলা গোসাই। পাছু পাছু ভক্তিমতী মিত্রের জননী, এক হাতে পাত্র জল অন্য হাতে কানি। প্রভুর চরণ রজ যেইখানে পড়ে, আর্দ্র বস্ত্র হয় তোলা ভক্তি সহকারে। হেন ভক্তিমতী ভক্ত অতুল ভুবনে, পদরজ